ইলিশ আমাদের জাতীয় মাছ। পদ্মা মেঘনার এই অমূল্য সম্পদকে ঘিরে রয়েছে আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ, আমাদের পারিবারিক বন্ধন, রয়েছে আমাদের পূর্বপুরুষদের সাথে অসম্ভব রকমের স্মৃতিগাথা। ইলিশের সাথে আমাদের সম্পর্কটা শুধু স্বাদের কিংবা পুষ্টির নয়, ইলিশের সাথে সম্পর্কটা বাংলাদেশের মানুষের অনেকটা আত্মিক। ইলিশকে নিয়ে আসলে নানান রকমের কথা আমাদের দেশে হয়। ইলিশের বিষয়ে নানানভাবে আমরা আবেগে আপ্লুত হই। ইলিশের বিষয়টা আমাদের কাছে আসলেই অন্যরকম। সেই ইলিশ যখন প্রাপ্যতা আমাদের কাছে খুব সহজলভ্য নয়, ঠিক তখন যখন ইলিশ রপ্তানি করতে চাওয়া হয়, সেইটা আমাদেরকে অনেক সময় ব্যথিত করে। আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে পড়ি যে ইলিশ আমরা পাচ্ছি না, আমাদের পরিবার পরিজনদেরকে ইলিশের স্বাদ, ইলিশের আনন্দ আমরা দিতে পারছি না। সেই জায়গায় ইলিশ কেন রপ্তানি হবে, এটা আমাদেরকে ভাবায়। এটা আমাদের, বললাম যেটা আবেগের বিষয়, সম্পূর্ণরূপে আবেগের দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমানে আবেগের সাথে সাথে ইলিশকে আমরা অনেকটা পলিটিক্যাল মাছ হিসেবে গণ্য করতে পারি, কারণ পলিটিক্স মানে ইলিশের সাথে আমাদের দেশীয় রাজনীতি প্লাস আমাদের পররাষ্ট্রনীতির অনেক কিছুই অনেকভাবে জড়িত হয়ে পড়ছে ইলিশের সাথে। যেহেতু ইলিশ আমাদের একটা অমূল্য সম্পদ, ইলিশ শুধু মাছ হিসেবে নয়, পলিসি মেকিং এর ক্ষেত্রে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে সমসাময়িক সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে ইলিশ নিজেকে ইনভলভ করে ফেলেছে, আমরা খেয়াল করি, সবাই অবশ্যই খেয়াল করছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেক রকমের বিতর্ক, অনেক রকমের আলোচনা হচ্ছে। প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বিশেষ করে খুব বেশি যেটা আলোচিত হচ্ছে, এটা বাস্তব সত্য। একজন মানুষ চাইলে তার প্রতিবেশী চেঞ্জ করতে পারে, একজন মানুষ চাইলে তার সম্পর্ক, তার আশেপাশের পরিবেশ, তার এলাকা, অনেক কিছুই পরিবর্তন করতে পারে চাইলেই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও মানুষ খুব ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে, কিন্তু একটি দেশ কিন্তু চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে না। একটি দেশ চাইলেই একজন মানুষ পছন্দ হচ্ছে না তার এখানে, সে কোনো কিছুতে ভালো করতে পারতেছে না, সে অ্যাব্রোডে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে, সে অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। কিন্তু একটা দেশের পক্ষে কিন্তু তার স্থানান্তরিত হওয়ার সুযোগ নেই। দেশের জন্য প্রতিবেশী সর্বসময়ের জন্য ফিক্সড। তো সেই ক্ষেত্রে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বলেন, প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক বলেন, প্রতিবেশীর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বলেন, দেশের জন্য এটা সবসময় একদম কমন। এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই, একদমই সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে প্রতিবেশী আসলে আমাদের সাথে কেমন করতেছে, এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রতিবেশী সমসাময়িক সময়ে আমরা আমাদের প্রতিবেশী দেশ থেকে খুব ভালো কিছু পেয়েছি বলে আমাদের মনে নেই, আমাদের মনে পড়ছে না। তারা আমাদের গণতন্ত্রের জন্য বা গণতন্ত্র ধ্বংসের জন্য বাংলাদেশের মানুষের সাথে তাদের সুসম্পর্কের চেষ্টা তারা কখনোই করেনি। তারা একটি নির্দিষ্ট একটি ব্যক্তির সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু তার ভারতের আশেপাশের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের সাথেই বর্তমানে তার সম্পর্ক খুব একটা ভালো না। এটা একদম দিবালোকের মতন সত্য যে প্রতিটা দেশেরই এখন তার গ্রহণযোগ্যতা বলেন, তাদের অবস্থান বলেন, অনেক একদম তলানিতে এসে ঠেকেছে। তো তারা আমাদের সাথে সমসাময়িক সময়ে তাদের যে অ্যাক্টিভিটিস বাংলাদেশের জনগণের সাথে তারা যেভাবে ডিটাচ ছিল, তো সেই ক্ষেত্রে তাদের সাথে পররাষ্ট্রনীতি আমাদের, হ্যাঁ আমরা তাদেরকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু তাদের অন্তত পক্ষে এইবার এইবার যেভাবে গণহত্যা হয়েছে বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগের দ্বারা, বাংলাদেশের মানুষ তো প্রায় 14-15 বছর ধরে নির্যাতিত হয়ে আসছে। সমসাময়িকভাবে যেভাবে তারা গণহত্যা করেছে বাংলাদেশের মানুষ, এবং এই গণহত্যার দোসর হিসেবে বলেন বা সাপোর্টকারী হিসেবে বলেন, ভারতের ভূমিকা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, কোনোভাবেই আমাদের অস্বীকার করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে তাদেরকে, হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন আছে, কিন্তু অন্তত পক্ষে এইবারের কথা আমি বলতে পারি, এবার আমরা এই লিস্টটা রপ্তানি না করলেও পারতাম। অন্তত তাদেরকে বোঝানো উচিত ছিল যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটা এক্সিস্ট করতেছে সেইটা বাংলাদেশের গভর্নমেন্ট, কারো দ্বারা নিয়োগপ্রাপ্ত নয়, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট তাদের ওপরে আছে।
তো জনগণ যখন একটি গভর্নমেন্টের শক্তি হয়, তখন সেই গভর্নমেন্ট কিন্তু অনেক অনেক বিশাল শক্তির অধিকারী হয়। তো সেই ক্ষেত্রে তাদেরকে অন্তত বোঝানোর জন্য হলেও এইবার আমরা ইলিশটা রপ্তানি না করলেও পারতাম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের আবেগ, বাংলাদেশের মানুষের, ছাত্রদের, জনগণের রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি। বাংলাদেশের জনগণের যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, যাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, কারো চোখ চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, সেই মানুষের চিকিৎসার এখন পর্যন্ত শেষ হয়নি। অনেক মানুষ এখনো হাসপাতালে ভর্তি। তো তাদের কথা মাথায় রেখে, তাদের তাদের আবেগটাকে মূল্যায়ন করে, ইভেন বাংলাদেশের প্রতিটা মানুষের আবেগকে মূল্যায়ন করাটা এই মুহূর্তে খুব জরুরি ছিল বলে আমার মনে হয়, খুব বেশি জরুরি ছিল। তারপরে ওনারা এখন কি কারণে, কারণ একটা দেশের চিন্তা ভাবনা, ওই যে যেটা বললাম, দেশের চিন্তা আর একটা ব্যক্তির চিন্তা কখনোই এক হবে না, এটা সত্য। কিন্তু দেশকে তো, দেশের মূল সম্পদটা কি? একটা দেশের মূল সম্পত্তি হচ্ছে তার জনগণ। সেই দেশের জনগণ যদি খুশি না হয়, সেই দেশের জনগণ যদি কোনো সিদ্ধান্তে ব্যথিত হয়, সেই সিদ্ধান্তটা সেই সরকারের নেওয়াটাই আমার কাছে সমীচীন বলে মনে হয়। আপনাদের উচিত ছিল এই ইলিশ, যতটা আবেগ ইলিশের ভিতরে, ইলিশের সাথে আমাদের যতটা সংস্কৃতি, ইলিশের সাথে আমাদের পারিবারিক বন্ধন, ইলিশের সাথে বন্ধন, ইলিশের স্বাদ, ইলিশের পুষ্টিগুণ যেভাবে আমাদেরকে আগলে রাখে, বাংলাদেশের মানুষকে যেভাবে আগলে রাখে, ইলিশের একটা বিষয় মানুষ, আমার একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, আজকে থেকে অনেক দিন আগের কথা। ইলিশের দাম যখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এরকম সময়ে 2-1 বছরের মধ্যেই হবে, মানে দাম বেড়ে গেছে 2-1 বছর পরে, এরকম একটা সময় হবে। আমার বাসায় ইলিশ রান্না করছে, তো আমাদের যিনি কাজের বুয়া ছিলেন, তো উনি আমার আম্মুকে বলতেছিল যে খালাম্মা আজকে ইলিশ রান্না করছে। তো খালাম্মা আজকে ইলিশ রান্না করছেন বলার সময় যে তার চোখের, তার মুখের যে এক্সপ্রেশন, তার যে আবেগটা ফুটে উঠেছিল, আমি সেদিন খেয়াল করেছিলাম। পরে আম্মাকে আমি বলছিলাম যে আম্মা দেখছো উনি কিভাবে ইলিশের কথাটা প্রেজেন্ট করলো। আম্মা বললো যে হ্যাঁ, না ঠিক আছে, ইলিশটা তো আসলে আসলেই মানুষের আবেগ। এবং আম্মু পরে ওনাকে কিছুটা তরকারিও দিয়ে দিয়েছিলেন। মানে এই কথাটা কেন বললাম, ইলিশের সাথে প্রত্যেকটা মানুষের আবেগ, সেখানে আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী প্রত্যেকটা মানুষের আবেগ কাজ করে। তো সেই আবেগটাকে, আর বাংলাদেশের যেহেতু এখনো বাতাসে লাশের গন্ধ রয়ে গেছে, যেহেতু এখনো রাস্তাঘাটে রক্তের দাগ শুকিয়ে যায়নি, সেই হিসাবে এই এই সিদ্ধান্তটি আবার পুনরায় বিবেচনা করা যায় কিনা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলাদেশের, যে আপনারা এই সিদ্ধান্তটি আবার একটু বিবেচনা করে দেখবেন। বাংলাদেশের মানুষের এই আবেগ, বাংলাদেশের এই মানুষের এই অনুভূতিটাকে আপনারা একটু সম্মান এবং শ্রদ্ধার সাথে বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।